নমস্কার, আমি সৃজা। গত দুদিন ধরে একটা নতুন শব্দবন্ধ আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি অন্তত খেয়াল করেছি। সেটা হচ্ছে শ্যামাপ্রসাদের বাংলা। এর আগে আমরা দেখেছি মমতা ব্যানার্জির আমল, সেই সময়ে সব কিছুতেই বলতে হতো যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। সিংহ শাবক মানে চিড়িয়াখানায় সিংহ শাবক জন্ম নিলেও বলতে হতো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সিংহ শাবকের জন্ম হয়েছে। ঠিক একই রকমভাবে গত দুদিন ধরে একটা ন্যারেশন ক্রিয়েট করার চেষ্টা চলছে যে শ্যামাপ্রসাদের বাংলা। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, কারণ এত বেশি ব্যবহৃত হচ্ছে গত দুদিন ধরে, মানে যেভাবে ন্যারেশনটা জোর করে পুট আপ করার চেষ্টা করছে বিজেপি বা আরএসএস, তাতে শোনাটাই স্বাভাবিক। এবার ব্যাপারটা হচ্ছে, যাদের হাতে পেশি শক্তি এবং অর্থ শক্তি রয়েছে এবং সমস্ত মিডিয়া যারা কিনে ফেলতে পারে, তাদের কাছে নতুন নতুন ন্যারেশন ক্রিয়েট করা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং মানুষ যখন একটা ন্যারেশন বারবার শোনেন, তখন তাদের মস্তিষ্ক ওই বিষয়টা ঢুকে যায়। আর সেভাবেই এই একটা একটা মিথ্যে ন্যারেশনকে জোর করে বাঙালির মাথায় পুট আপ করার চেষ্টা চলছে গত দুদিন ধরে, যে এই বাংলা নাকি শ্যামাপ্রসাদের বাংলা। কিন্তু আমরা জোর গলায় বলছি যে না, এই বাংলা শ্যামাপ্রসাদের বাংলা নয়। এই বাংলা শ্যামাপ্রসাদের বাংলা হতে পারে না। তার কারণ কি? তার কারণ ইতিহাস। এই রাজ্যের যে রাজনৈতিক ইতিহাস তা পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই বাংলা কখনো শ্যামাপ্রসাদের বাংলা ছিল না, এই বাংলা কখনো শ্যামাপ্রসাদের বাংলা নয়, এবং আগামীতেও এই বাংলা কখনো শ্যামাপ্রসাদের বাংলা হবে না। তার কারণ হচ্ছে, এই রাজ্যের দেশের রাজনৈতিক ইতিহাসে শ্যামাপ্রসাদ একটা কলুষিত ক্যারেক্টার। আর সেই কারণের জন্য এই বাংলা, যে বাংলায় অসংখ্য স্বাধীনতা সংগ্রামী দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন, সেই বাংলা, যে বাংলা শ্রমজীবী মানুষের ঘাম রক্তের বিনিময়ে জিডিপি তৈরি করে, সেই বাংলা কখনো কোনোদিনও শ্যামাপ্রসাদের মতন ব্রিটিশের পা চাটা একটা লোকের হতেই পারে না। আমরা যদি রাজনৈতিক ইতিহাস আলোচনা করি, তাহলে দেখবো যে 1946-এর ক্যালকাটা কিলিংয়ের পরে কৃষক প্রজা পার্টির তরফ থেকে একটা প্রস্তাব এসেছিল। কৃষক প্রজা পার্টির ফজলুল হক তিনি প্রস্তাব দিয়েছিলেন একটা স্বাধীন বাংলা গড়ার, অর্থাৎ বাংলা রাষ্ট্র গড়ার। যে প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল বামপন্থীরা, যে প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন নেতাজির দাদা শরৎ বসু পর্যন্ত। কৃষক প্রজা পার্টি কি প্রস্তাব দিয়েছিল? প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশ এবং এই যে পশ্চিমবঙ্গটা মিলিয়ে যে ভূখণ্ডটা, সেটা নিয়ে একটা বাংলা রাষ্ট্র বা স্বাধীন বাংলা তৈরি করা হবে, যাতে গোটা ভারতবর্ষ জুড়ে যে অবাঙালি আগ্রাসন, সেই অবাঙালি আগ্রাসনের মধ্যে দিয়ে এই উপমহাদেশে বাংলা বা বাংলাভাষী মানুষ বা এই কলকাতা যাতে কলোনিতে না পরিণত হয়, তার জন্য। আর এই প্রস্তাবকেই সমর্থন জানিয়েছিল বামপন্থীরা। এই যে চাড্ডিরা মাঝে মধ্যেই দেখি আমার প্রোফাইলে এসে কমেন্ট সেকশনে গঙ্গাধর অধিকারীর থিসিস নিয়ে বারবার মন্তব্য করে। আমি জানি না ওরা এই গঙ্গাধর অধিকারীর থিসিস আদৌ পড়েছে কিনা, এটা ওদের হোয়াটসঅ্যাপ থেকে জাস্ট গঙ্গাধর অধিকারী নামটা পাঠিয়ে দিয়েছে তার জন্য কমেন্ট করে কিনা। কিন্তু গঙ্গাধর অধিকারীর থিসিস যদি আমরা দেখি, সেখানেও দেখব এই গঙ্গাধর অধিকারী কিন্তু জাতিসত্তার ভিত্তিতে ভিন্ন প্রদেশের কথাই বলেছিলেন, এবং যে কারণের জন্য তৎকালীন কমিউনিস্ট পার্টি মুসলিম লীগকে সমর্থন করেছিল, কারণ সেই একই, যে জাতিসত্তার ভিত্তিতে পৃথক রাষ্ট্র গঠন। এবং আজও কমিউনিস্টরা যে প্যালেস্তাইনের পক্ষে, প্যালেস্তাইনকে সমর্থন জানায়, সেটাও কিন্তু জাতিসত্তার জন্যই। অর্থাৎ কমিউনিস্টদের অবস্থান কিন্তু একই রয়েছে, কিন্তু কাদের অবস্থান বদলে যায়? বিজেপির। কাদের অবস্থান বদলে যায়? আরএসএস এর অবস্থান বদলে যায়, হিন্দু মহাসভার অবস্থান বদলে যায়, জনসংঘের। তার কারণ হচ্ছে, এই যে জাতিসত্তার ভিত্তিতে যে বাংলা রাষ্ট্র বা স্বাধীন বাংলা গড়ার প্রস্তাব কৃষক প্রজা পার্টি দিয়েছিল, যেটাকে বামপন্থীরা সমর্থন জানিয়েছিল, সেটার বিরুদ্ধে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বলেছিলেন না, জাতিসত্তার ভিত্তিতে পৃথক রাষ্ট্র হবে না, বরং বাংলাকে ভাগ করতে হবে। এখন যারা ধর্মবিদ্বেষী কমিউনাল কথাবার্তা বলেন, তাদের বক্তব্য হচ্ছে যে যদি এই জাতিসত্তার ভিত্তিতে ভাগটা হতো, বাংলা হতো, তাহলে মুসলিমরা সংখ্যাগুরু হয়ে যেত এবং হিন্দুরা সংখ্যালঘু হয়ে যেত। অথচ তারাই বলেন যে সংখ্যালঘুদের নাকি তোষণ করে সরকার। তো যদি হিন্দুরা সংখ্যালঘু হয়ে যেত, তাহলে হিন্দুদেরকে তোষণ করতো সরকার। আমি একদিকে বলবো সংখ্যালঘু তোষণ করে সরকার, অথচ অন্যদিকে সংখ্যালঘু আমরা কেন হয়ে যাব সেই ভয়ে কাঁপবো। দুটো একসাথে চলে না, এটা হিপোক্রেসি যেটা চাড্ডিরা করে। এবং একই সঙ্গে গঙ্গাধর অধিকারীর যে
থিসিসকে নিয়ে ওদের এত সমস্যা, জাতিসত্তার ভিত্তিতে গড়ে তোলা রাষ্ট্র, সেই থিসিসেও কিন্তু একই রকমভাবে জাতিসত্তার ভিত্তিতে রাষ্ট্র গড়ে তোলার পক্ষে কথা বলা হয়েছিল। অথচ এরা এই জাতিসত্তার ভিত্তিতে পৃথক রাষ্ট্রের সমালোচনা করেছিল, তার বিরুদ্ধে গিয়েছিল, কিন্তু এখন শ্যামাপ্রসাদকে দাঁড় করাচ্ছে বাংলার জনক হিসেবে। কোথায় বাংলার জনক শ্যামাপ্রসাদ? শ্যামাপ্রসাদ তো পৃথক বাংলা রাষ্ট্রের বিরোধিতা করেছিলেন। যে লোকটা পৃথক বাংলা রাষ্ট্রের স্বাধীন বাংলার বিরোধিতা করেন, তাকে আমরা এই বাংলা শ্যামাপ্রসাদের বাংলা বলে কি করে উল্লেখ করতে পারি? এবং এই যে পৃথক বাংলা রাষ্ট্রের দাবি বা স্বাধীন বাংলা রাষ্ট্রের দাবি, এটা যে শুধুমাত্র রাজনৈতিক দল বলেছিল তা নয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি পর্যন্ত বলেছিলেন যে যদি স্বাধীন বাংলা না হয় তাহলে গোটা ভারতবর্ষের কাছে বাংলা শুধুমাত্র এই উপমহাদেশে একটা কলোনি হিসেবে থেকে যাবে এবং বাঙালিদেরকে কোণঠাসা করা হবে, যার প্রতিটা কথা পরতে পরতে কতটা সত্যি সেটা আমরা স্বাধীনতার পর থেকে বুঝতে পারছি। যেমন প্রথম এ বাংলার মানে স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, বা তখন বিধানসভা গঠিত হয়নি বলে প্রধানমন্ত্রী বলা হতো, প্রফুল্ল ঘোষ, তার মন্ত্রিসভায় একজন মারোয়ারি সদস্য না রাখার জন্য, মানে উনি রাখতে চাননি বলে ওনার মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছিল, 3 মাসের মধ্যে ওনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমরা জানি বিধানচন্দ্র রায়, তিনিও প্রথমে প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী হন বিধানসভা গঠনের পর। তিনি সমশুল্ক নীতিতে সই করে এ বাংলাকে পিছিয়ে দিয়েছিলেন এবং তারপর অবাঙালি আগ্রাসন প্রতি মুহূর্তে এই বাংলাকে ধীরে ধীরে পিছিয়ে দিয়েছে এবং তারপর কেন্দ্রের লাইসেন্স রাজ থেকে শুরু করে একের পর এক রাজনৈতিক সিদ্ধান্ত ধীরে ধীরে বাংলাকে কিভাবে পিছিয়ে দিয়েছে। মানে আজকে যারা বলে যে বামেরা ইউনিয়ন করে নাকি কারখানাগুলো বন্ধ করে দিয়েছিল, তারা আসলে সমশুল্ক নীতি সম্পর্কে জানে না, তারা আসলে কিভাবে লাইসেন্স রাজ, কেন্দ্রের লাইসেন্স রাজ এই রাজ্যটাকে পিছিয়ে দিয়েছিল তারা সেটা জানে না। 90-এর দশকে প্রথম প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেই লাইসেন্স রাজের অবসান ঘটিয়ে নতুন শিল্পনীতি বিধানসভায় পেশ করেছিলেন, যার ফলে অসংখ্য শিল্প তৈরি হয়েছিল বাম আমলে। তো যাই হোক, আমরা আবার শ্যামাপ্রসাদে ফিরি। যে শ্যামাপ্রসাদ এই বাংলাকে কোনোভাবেই ঐক্যবদ্ধ হতে দেয়নি, যে শ্যামাপ্রসাদ এই বাংলাকে ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছিল, যে শ্যামাপ্রসাদ কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল যাতে এই বাংলা ভেঙে যায়, ভেঙে টুকরো হয়ে যায় এবং বাঙালিরা গোটা ভারতবর্ষের কাছে সংখ্যালঘু হয়ে যায়, উপমহাদেশে যাতে বাংলা কলোনি হয়ে যায়, উপমহাদেশে যাতে বাংলা একেবারে কোণঠাসা হয়ে যায়, তার প্রত্যেকটা ঘটনা ঘটেছে। এবং সাম্প্রতিককালে পর্যন্ত আমরা দেখেছি, মাত্র কয়েকদিন আগে যখন যোগী আদিত্যনাথ এ রাজ্যে ভোট প্রচারের জন্য এসেছিল, তখন শুভেন্দু অধিকারী যোগী আদিত্যনাথের পায়ে পড়ে প্রণাম করেছে, যদিও বয়সে বড় শুভেন্দু অধিকারী, এবং তারপরেও এই পায়ে ধরা আসলে যোগী আদিত্যনাথের পায়ে ধরা নয়। শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে কার পায়ে পড়বেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু শুভেন্দু অধিকারীর যোগী আদিত্যনাথের পায়ে পড়া আসলে বাঙালির গুজরাটি আগ্রাসনের পায়ে পড়ে যাওয়া। আর সেই চিত্র আমরা গোটা বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ দেখেছি। তারপরে এই যে ন্যারেশন তৈরি করা, শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি এ বাংলার জনক, শ্যামাপ্রসাদ মুখার্জির নাকি এ বাংলা, সেটা বাঙালি হিসেবে যদি আমরা মেনে নিই তাহলে অত্যন্ত লজ্জার, আমাদের বাঙালি হিসেবে এ বাংলার লজ্জার। এতক্ষণ বললাম দেশ ভাগ সম্পর্কিত তথ্য, এবার আসছি দেশভাগের পরবর্তী তথ্য। মানে এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি যদি বাংলার জনক হতেন তাহলে কি বুঝতে হবে যে শ্যামাপ্রসাদের অনেক বেশি জনভিত্তি ছিল, তা না হলে তো ওনার পক্ষে একটা বাংলা গঠন করা সম্ভব হতো না। কিন্তু আমরা যদি স্বাধীনতা পরবর্তী প্রথম বিধানসভা নির্বাচনটা দেখি তাহলে আমাদের কাছে, মানে সেই ফিগারটা যদি দেখি তাহলে আমাদের কাছে এই বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। 1952 সালের প্রথম বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 150টা আসন, বামপন্থীরা জোট বেঁধে পেয়েছিল 39টা আসন, যার মধ্যে কমিউনিস্ট পার্টি একাই পেয়েছিল 28টা আসন। আর শ্যামাপ্রসাদ যে জনসংঘ তৈরি করেছিল, হ্যাঁ এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে গান্ধী হত্যা পরবর্তী সময়ে শ্যামাপ্রসাদ বুঝেছিল যে এই যে হিন্দুত্ব, এই হিন্দুত্বের মোড়কে বেশি দিন দলটা চালানো যাবে না, আর সেই কারণের জন্য হিন্দুত্বের মোড়ক ভেঙে দলটাকে জনসংঘ নাম দিয়েছিল। তবে সবাই সেটা মানেনি, সেই কারণের জন্য জনসংঘ পায় 9টা আসন আর হিন্দু মহাসভা পায় 4টে আসন। এমনকি কৃষক মজদুর প্রজা পার্টি তারাও এই শ্যামাপ্রসাদের জনসংঘ বা হিন্দু মহাসভার থেকে বেশি আসন পেয়েছিল, 15টা আসন পেয়েছিল। অর্থাৎ স্বাধীন ভারতবর্ষে হিন্দু মহাসভার বা শ্যামাপ্রসাদ মুখার্জির জনভিত্তি কতটা ছিল সেটা অন্তত পক্ষে এই প্রথম 52 বিধানসভা নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যায় যে প্রথম দিন থেকে এই বাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন রিজেক্টেড।
যে শ্যামাপ্রসাদ মুখার্জি খাদ্য আন্দোলনের সময় নিজের বাড়িতে 5 পদ দিয়ে ভাত খেতেন, যে শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিয়ন জ্যাককে স্যালিউট না করার জন্য ছাত্রদের বেত্রাঘাত করেছিলেন, যে শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে ব্রিটিশদের সরকার গড়েছিলেন এবং ভারত ছাড়ো আন্দোলন যাতে ব্যর্থ করা যায় তার জন্য ব্রিটিশদের চিঠি লিখেছিলেন, সেই বাংলা শ্যামাপ্রসাদকে প্রথম দিন থেকে রিজেক্ট করেছিল। আর সেই শ্যামাপ্রসাদকে নাকি এ বাংলার জনক হিসেবে প্রতিষ্ঠা করছে বিজেপি বা আরএসএস। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে যে ওদের প্রতিষ্ঠা করার মতন কোনো মুখই নেই, একজনও মুখ নেই যে মুখকে ধরে ওরা নিজেদেরকে একটা আলোকিত করতে পারে। যে কারণের জন্য স্বাধীন ভারতবর্ষে প্রথমবার আরএসএস কে ব্যান করে দেওয়া, বল্লভভাই প্যাটেলের মূর্তি ওরা গুজরাটে লাগায়, আর তারপর যাকে আঁকড়ে ধরে বৈতরণী মানে ভোট বৈতরণী পার করতে চায় বিজেপি, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। অথচ নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তার দলের লোকজনকে মানে দলের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন কোথাও হিন্দু মহাসভা কখনো যদি তারা দেখেন যে মঞ্চ বেঁধে কোনো অনুষ্ঠান করছে তাহলে সেই মঞ্চ যেন ভেঙে দেওয়া হয়। তো এইরকম একটা কলুষিত লোককে বাধ্য হয়েই বিজেপিকে প্রজেক্ট করতে হচ্ছে এবং এর আলোয় বাকি সবাইকে আলোকিত হতে হচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, আগেও বলেছি আবারও বলছি, এ বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির ছিল না, এ বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির নয় এবং আগামীতেও এ বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির কখনো হবে না। এ বাংলা অসংখ্য স্বাধীনতা সংগ্রামী যারা রক্তের বিনিময়ে এ বাংলাকে স্বাধীন করেছিল, এ দেশকে স্বাধীন করেছিল, তাদের এ বাংলা সেই সমস্ত শ্রমজীবী মানুষের যাদের রক্ত ঘামের বিনিময়ে এ বাংলায় এখনো জিডিপি নির্ধারণ হয়, তাদের কোনো ব্রিটিশদের সহায়ক মুসলিম লীগের সঙ্গে সরকার গড়া অসভ্য বর্বর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা এ বাংলা অন্তত পক্ষে নয়।